প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সুমুখের শান্তি পাড়াবার অনুষ্ঠানে আজকে আছি মুস্তাক আহমদ দিন। কবি মুস্তাক আহমদ দিন, উনি সিলেটের কবি, সিলেট ওনার বাড়ি। আমরা সুমুখে শান্তি পাড়াবার অনুষ্ঠানে আজকে তাকে পেয়েছি। আমরা তাকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এরকম একটি দিনে আমরা আর এক কবিকে আমাদের সামনে পেয়েছি, মুস্তাক আহমদ দিন। মুস্তাক দিন অনেকদিন চর্চার মধ্যে আছেন এবং আমরা জানি যে তার কবিতা লেখা অনেকটা নিজের মতোই তিনি লেখেন এবং প্রথম কবিতার বই তার বেরিয়েছিল 2001 সালে, কথাও হাড়ের বেদনা। এবং এই কবিতার বই আমাদের হাতে যখন আসে তখন আমরা শুরুতেই চমকে উঠি যে একজন নতুন কবি আমাদের সামনে এসছেন, তরুণ কবি। সেটি 2001 সালের কথা, কথাও হাড়ের বেদনা। এই কবিতার অনেকগুলো কবিতাই আমরা পড়েছি, বিভিন্ন সময়ে পাঠ করেছি আমাদের বিভিন্ন পাঠচক্রে, তরুণদের সামনে, আমাদের নতুন প্রজন্মের সামনে এই কবিতার বই নিয়ে আমরা আড্ডা করেছি বিভিন্নভাবে। এরপরে তিনি 2004 সালে লেখেন জল ও ত্রিকালদর্শী। এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ, 2004 সালে বেরোয়, সিলেট থেকেই বেরোয়। এরপরে খুব চমৎকার একটি নামে আরেকটি কবিতার বই বেরোয়। হ্যাঁ হ্যাঁ, আমি একটু জাস্ট কিছু, মুস্তাক কিছু কি বলছিলেন? এরপরে ভিখিরিও রাজস্থানে যায়, আরেকটি কাব্যগ্রন্থ, বানপ্রস্থের আগে, স্ফটিক চূড়ার নিচে, কবিতা সংগ্রহ। এটি সর্বশেষ 2020 তার কবিতা সংগ্রহ। আমরা আসলে তাকে অভিনন্দিত করি আজকের এই রবীন্দ্র জন্ম জয়ন্তীতে। আজকে একটি বিশেষ দিনে আমরা মুস্তাক দিনের সামনে এসেছি, মুস্তাক দিনকে সাথে পেয়েছি। আমরা তাকে অভিনন্দিত করি এবং সম্মুখে শান্তি পাড়াবার অনুষ্ঠান থেকে তাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। মুস্তাক কেমন আছেন, কি অবস্থা বলুন? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? না, হ্যালো মুস্তাক, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো মুস্তাক, স্পষ্ট শোনা যাচ্ছে না আসলে। হ্যাঁ, শোনা যাচ্ছে কি এখন? আপনার ওটা কি দেখেন যে আনমিউট করা আছে বোধহয়, এটা মিউট করুন।
শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে না কেন? আমি তো ঠিকই ছিলাম, আপনারটা হ্যাঁ কি কোনো হ্যাঁ, ব্যাপার শোনা যাচ্ছে দাঁড়ালো কিনা? আপনাকে? আচ্ছা আচ্ছা, আমি অন্য আচ্ছা ডিভাইসে আচ্ছা, করছি, এখনো আমি হ্যাঁ। 2 মিনিটের মধ্যে, হ্যাঁ অন্য ডিভাইসে করছি। আচ্ছা, আমাদের একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে। মুশতাক দিন।
প্রিয় শ্রোতৃমণ্ডলী, আমরা একটু সমস্যার মধ্যে আছি। আমাদের মোস্তাকদিন একটু যান্ত্রিক গোলযোগের মধ্যে আছেন। আসলে যান্ত্রিক দুর্ঘট, এটা তো আসলে আমাদের এক অর্থে মেনে নিতে হয়, কিছু করার নেই। হ্যাঁ, ঠিক আছে তো মনে হচ্ছে। হ্যাঁ, দুঃখিত, ডিভাইসের সমস্যা। আচ্ছা, ইলেকট্রিসিটি চলে গেছিল নাকি? হ্যাঁ, ওইটা আরেকটা আরো ভালো ডিভাইস, ওইটা একটু সমস্যা করছিল মনে হয়। আচ্ছা, না ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা একটু আপনার কাছেই চলে যাই সোজাসুজি। শোনা যাচ্ছে তো এখন? ঠিক আছে তো দিন ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আপনাকেও আমরা শুনতে পাচ্ছি। প্রিয় শ্রোতৃ মণ্ডলী, আমরা মনে হয় একটু সময় নিয়ে ফেলেছি, দুঃখিত। আসলে একটু যান্ত্রিক দুর্ঘট, এটা আমাদের সমস্যা প্রায়শই হচ্ছে, করার নেই। আন্তর্জালিক যে যোগাযোগ, সেটি আসলে আমাদের একটা মানে এক ধরনের, আমার মনে হয় যে একটা অভ্যাসেরও ব্যাপার। এটার সাথে আমরা আস্তে আস্তে অ্যাকোমোডেট হচ্ছি। সেক্ষেত্রে নানা রকম জটিলতা হচ্ছে। তাহলে আমরা একটু মোস্তাকদিনের কথা শুনি। আচ্ছা, আমি একটু শুরুতে যেটি বলছিলাম যে মোস্তাকদিন যে কথা ও হাড়ের বেদনা দিয়ে শুরু করেছিলেন, তারপরে শেষে গত 2020 সালে তার কবিতা সংগ্রহ বেরিয়েছে। আমরা আসলে মোস্তাকদিনের যে কবিতা যাপন, সে কবিতা যাপনটা সম্পর্কেই একটু শুনতে চাই আমাদের শ্রোতাদের জন্য। তাহলে আপনি একটু, হ্যালো, ঠিক আছে দিন ভাই? ঠিক হ্যাঁ, আছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ, আমরা একটু, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা একটু আপনার যে কবিতার যাপন বা কবিতার উদযাপন, সেই বিষয়গুলো সম্পর্কে, বা কবিতা লেখালেখি, সেই গল্পটা একটু শুনতে চাই। বা কিভাবে আপনি এই কবিতার চর্চা করছেন, বা কবিতার চর্চার ক্ষেত্রে আপনার যে জার্নি, সেই জার্নিটা সম্পর্কে আমরা একটু শুনতে চাই, কেমন? ধন্যবাদ শহীদ ইকবাল ভাই। প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি, আমি যান্ত্রিক ত্রুটির কারণে আমার ফিরে আসতে একটু দেরি হয়ে গেল। আপনি যেটা বললেন যে আমার প্রথম কবিতার বই 2001 সালে বের হয়, আর 2020-এ এসে যেটা আমার কবিতা সংগ্রহ বের হলো, একসঙ্গে সেই 5টি কবিতার নির্বাচিত সংগ্রহ, সেটা আমি বলেছি। একই বছর অর্থাৎ 20-এ কবিতা সংগ্রহ এবং পাশাপাশি আরেকটা কবিতার বই বের হয়, তার নাম স্ফটিক চূড়ার নিচে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এই কবিতা সংগ্রহের এই জার্নির মধ্যে আপনি যেটা জানতে চাচ্ছেন, যে বিষয়টা আপনি বলেছেন, সেটা হলো যে কথা ও হাড়ের বেদনা, সেটা বের হয় 2001 সালে। তার আগে কবিতা লেখার সেই শুরুর দিককার সময়ের আরো 10 বছরের যে কবিতা চর্চার মধ্য থেকে বাছাই করে প্রথম কবিতার বইটা বের হয় 2001 সালে। এরপরে বাকি 4টি বই বেরিয়েছে। হ্যাঁ, সাধারণত যেটা হয় আমাদের যে প্রথম কাব্যগ্রন্থের যেটা হয়, যে আবেগ বা আরো এর পূর্বের
পূর্বের যে অভিজ্ঞতা, যেটা সেই সমস্ত কিছু কাব্যচর্চার সবকিছু মিলেই আসলে হুম শোনা যাচ্ছে। বলুন বলুন, হ্যাঁ। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না হঠাৎ করে মানে কি হয়ে গেছে, যাই হোক। না ঠিক সেই আছে, ওই প্রথম হ্যাঁ। দিককার হুম বলুন হ্যাঁ, বলুন। প্রথম দিককার যে কাব্যচর্চার যে 10 বছরের নির্বাচিত যে কবিতাগুলো নিয়ে প্রথম কাব্যগ্রন্থটা হুম বের, হুম সেই কাব্যগ্রন্থ যেটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে আমার হয়তো ব্যক্তিগত আবেগ অনুভূতি সেখানে, নিজের সংকট, আত্মগত সংকট, প্রেম, যৌনতা এবং পাশাপাশি অন্যান্য আরো যা কিছু আছে সবকিছুই সেই কাব্যগ্রন্থে হুম হুম আপনারা লক্ষ্য করেছেন। এবং সেখানে নানান ধরনের যে কাব্য অভিযাত্রার যে বিচিত্রমুখী যে ভাঙচুর, যেটা আমরা আমাদের আগের দশকের 80 দশকের যে আমাদের পছন্দের কবিদের স্বীকার এবং যে অস্বীকারের যে চিহ্ন, সেখানেও কিন্তু প্রথম কাব্যগ্রন্থ রেখে এসেছে। হুম তারপরে সেই প্রথম কবিতার পরে, প্রথম হুম কবিতার বইয়ের পরে দ্বিতীয় কবিতার বই বের হয় আরো কয়েক বছর পরে, তৃতীয় কাব্যগ্রন্থ বের হয় আরো কিছুদিন পরে। আমি মনে করি যে তৃতীয় কাব্যগ্রন্থের পরে আমার কবিতা হয়তো একটু অন্যভাবে বাক প্রথম পরিবর্তন, হ্যাঁ দিককার হ্যাঁ, কবিতা বাক চেয়ে একটু পরিবর্তন ঘটেছে, এক- হ্যাঁ। এক- এক- হুম একটা পরিবর্তন সেটা অনেকটাই ঘটেছে। হুম অর্থাৎ আমাদের যে আত্মযন্ত্রণা বা ব্যক্তিগত আবেগ অনুভূতির যে বিষয় যেগুলো আছে সেগুলো থেকে একটু সরে আসছে হুম সেই হুম জায়গাগুলো। কেউ কাব্যগ্রন্থ জল ও শ্রীমতীকে স্বাগত করে কি হতো লক্ষ্য করে থাকবেন, এবং কেউ কেউ সেটা সেগুলো নিয়ে লিখেছেন। চতুর্থ কাব্যগ্রন্থ যেটা বের হয়, কিরিয় রাজস্থানে যায়, হুম সেখানে এসে একটু পরিবর্তনটা হয়তো আরেকটু লক্ষ্য করেছে। সেটা আমাদের বন্ধু আহমদ মিনহাজ নিয়ে খুব বিস্তারিত লিখেছেন, হুম আহমেদ হয়তো মিনহাজ। আপনার চোখে পড়ে থাকবেন। আহমেদ মিনহাজ। হ্যাঁ, আহমদ মিনহাজ খুব বিস্তারিত, হ্যাঁ হ্যাঁ, আহমদ মিনহাজ বিস্তারিত লিখেছেন সে বিষয়ে। অর্থাৎ হুম হুম এই কিরিয় রাজস্থানে যায় আগের যে পর্বের এবং এই এই পর্বে আসার পরে আমার কবিতার যে একটু ভিন্ন জায়গায় চলে গেছে, সেটা হয়তো তিনি একটু অন্যভাবে ধরার চেষ্টা করেছেন। হুম পঞ্চম কাব্যগ্রন্থ যেটা, সেটা হলো বানপ্রস্থের আগে। হ্যাঁ, সেখানে এটা বোধহয় 2014 হয়তো আমি তে বেরোয়। হুম 14 সালে হ্যাঁ বের হয়। হ্যাঁ এই সময়ে আমার মনে হয় অনেকটা আমি আমার এই শৈশবের যে জায়গা থেকে চলে এসেছি, হুম আমরা সবাই গ্রামে বড় হয়েছি, হুম পাটি অঞ্চলে জন্ম, তার হাওর বিল, যে নদীর যে পরিবেশ দিয়ে যে হুম আমাদের বেড়ে ওঠাটা ছিল, সেই বিষয়গুলো আসতে শুরু করেছে। হুম সেই পরিবর্তনটা অনেকেই আমাদের এই বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম কাব্যগ্রন্থ সেটা লক্ষ্য করেছে। কবিতা সংগ্রহটা যখন বের হলো, প্রথম হুম 5টি কাব্যগ্রন্থ হুম এখানেই কবিতা সংগ্রহে থাকলো। এরপরে একই বছর যখন সে স্ফটিক চূড়ার নিচে বের হলো, হুম সেই জায়গাটাকে আমি একটু আলাদাভাবে একটু চিহ্নিত করবার জন্য আমি চাইলে হয়তো কবিতা সংগ্রহে সেই স্ফটিক চূড়ার নিচে তাকে আমরা অন্তর্ভুক্ত করতে পারতাম, সেটা ইচ্ছা করে করিনি। হুম হুম যারা হয়তো এই কাব্যগুলো পড়বেন, তারা হয়তো সেই হুম জায়গায় হয়তো চিহ্নিত করতে পারবেন, তার একটু ভিন্নতা হয়তো থাকতে পারে। হুম আমার মনে হয় নিজের কবিতা আচ্ছা। বিষয়ে আর হ্যাঁ, না না না, খুব ঠিক আছে, বেশি একটু এইভাবে হ্যাঁ, মাঝে মাঝে একটু আপনার কথা আটকে যাচ্ছে। হ্যাঁ, আটকে যাচ্ছে, আবার স্টার্ট হচ্ছে, এরকম একটা ড্রপিং মনে হচ্ছে।
দুঃখিত শহীদ ইকবাল ভাই, হ্যাঁ, না আমার নেটওয়ার্কে ঝামেলা। আচ্ছা ঠিক আছে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা আসলে যেটি বিষয়, আমরা একটু আপনার কবিতার প্রতি আমাদের একটা আগ্রহ আছে। আমরা কবির মুখে যে কবিতা যাপন সম্পর্কে শুনলাম, কবিতা যাপন শব্দটা মুস্তাক দিনেরই শব্দ, তার একটি বইও আছে কবিতা যাপন নামে, তাই তো? হ্যালো, হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে হ্যালো পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছি। তাহলে, হ্যাঁ তাহলে কিন্তু আপনার ছবিটা স্থির হয়ে গেল কেন? এটা আবার কি কোনো ব্যাপার কিনা? আচ্ছা, হ্যাঁ তাহলে আপনার শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? হুম, হ্যালো, আমার ডিভাইসটাই বুঝে অসুবিধা করতেছে আসলে। হুম, আচ্ছা তাহলে আমরা একটু পরের দিকে যাই। কবিতার চর্চার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো আমরা শুনছিলাম, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ আমার শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, আপনার আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, তাহলে আমাদের এই আমরা শুনলাম এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে, এই একটু যাওয়া আসার মধ্যেই আপনার কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে কবিতা চর্চার ক্ষেত্রে আপনার যে জার্নিটা, যে কবিতা যাপন, সে বিষয়ে আপনি যে বললেন যে কথা ও হাড়ের বেদনার মধ্যে কিছু ইমোশনাল কিংবা আবেগের ব্যাপার ছিল, তারপরে সেখান থেকে আস্তে আস্তে নানা রকম বাকবদল ঘটেছে, ঘটতে ঘটতে স্ফটিক চূড়ার নিচে যে কাব্যগ্রন্থ, সেখান থেকে তারপরে আপনার যেটি বেরিয়েছে যে কবিতা সংগ্রহ, সেখানে আমরা মোটামুটি একটা আহ, পুরোপুরি একজন যে মানুষের যে কবি সত্তা, সে কবি সত্তার একটা প্রকাশ, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেটি ঘটেছে। তো আমরা এখন যেটি একটু আরেকটু অন্য একটা বিষয়, আপনি তো, আপনার তো কাজের ক্ষেত্র নানা রকমের, আমরা দেখতে পাচ্ছি যে আপনি কবিতা চর্চার পাশাপাশি আরেকটি বিষয়, সেটি আমি একটু একটু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে মুস্তাকদিনের যে প্রবন্ধগুলো আছে, সে প্রবন্ধগুলোর মধ্যে তার যে পিএইচডি থিসিস, সেটি হচ্ছে যে আমাদের বিখ্যাত লেখক, মুসলিম সাহিত্য সমাজের একজন রাইটার, কাজী আব্দুল ওদুদ। কাজী আব্দুল ওদুদের মনন বিশ্ব নিয়ে তিনি কাজ করেছেন প্রবন্ধের উপরে। তো এইটা আমরা একটু, আমার একটু আগ্রহ যে আসলে মুসলিম সাহিত্য সমাজের প্রতি যে আগ্রহ, এটি কেন তৈরি হলো আপনার, এটা কেন, বা এই কাজের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা যদি আমরা একটু আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করেন, যে কাজী আব্দুল ওদুদের উপরে আপনার যে আগ্রহ, এবং সেই আগ্রহটা আমি দেখতে পাচ্ছি যে নানা দিকে আবার একটু শেকড় ছড়িয়েছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ, কাজী আব্দুল ওদুদের যে আমরা বলি যে মুক্ত বুদ্ধির, বা জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এরকম একটা স্লোগান ছিল মুসলিম সাহিত্য সমাজের। এবং মুসলিম সাহিত্য সমাজের কেন্দ্রে কাজী আব্দুল ওদুদ, তার যে লেখালেখি, এই সমস্ত কিছুর মধ্যে একটা যে মননশীলতার ব্যাপারটি লক্ষ্য করি, সে মননশীলতাটা আমার মনে হয় যে মুস্তাকদিনের নানা দিকে ছড়িয়েছে, মননশীলতার জায়গাটা, সেটি আমরা দেখবো একটু পরে। কিন্তু তার আগে আমি জানতে চাই যে এই বিষয়ে তার ইন্সপিরেশনের জায়গাটা কি, কাজী আব্দুল ওদুদ কিংবা মুসলিম সাহিত্য সমাজ, এই এলাকাটা সম্পর্কে যদি আমরা একটু শুনতে পারি, বলুন।
আসলে শহীদ ইকবাল ভাই, আমার ওদুদের প্রথম যে বইটি আমি পড়ি, হুম তার হুম রচনা সমগ্রের দ্বিতীয় খণ্ডে যে বাংলার জাগরণ, যে তার যে বাংলার বই জাগরণ, যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলার জাগরণ, হ্যাঁ। সেই অসাধারণ বইটির সঙ্গে আমার হুম মানে পরিচয় হয়, সেটা আমি পড়তে শুরু করি। এর আগে আমি আসলে পড়েছিলাম অন্নদা শঙ্করের যে বাংলা রেনেসার উপরে যে বইটা, সেটা আমি পড়েছি। আচ্ছা। এই এই বইটি একটু ধরেন ইন্টারমিডিয়েটের পরেই আমি হুম পড়ি। হুম পড়ার পরে রীতিমতো মানে প্রচন্ড রূপে এক ধরনের মানে ধাক্কা খাই বলতে হবে। এই কারণে আচ্ছা আচ্ছা। যে হ্যাঁ। বাংলার জাগরণের ক্ষেত্রে, হুম যে 19 শতকের জাগরণ যেটা জানি, আমরা তো নানাভাবে আমরা সেই বিষয়টা আমাদের আলোচনায় প্রাসঙ্গিক হ্যাঁ হয়ে উঠে। হ্যাঁ। আমি দেখলাম যে অদূত সম্পূর্ণ ভিন্নভাবে এই রেনেসাসটাকে হুম বিচার করছে। হুম হুম এটা হলো তো প্রথম আগ্রহের কারণ। দ্বিতীয়ত তার যে ব্যক্তিগত স্মৃতিধর্মী, তার বিশেষ করে তার দিনপঞ্জি, এগুলোতে একটা বিষয় হুম লক্ষ্য করলাম যে হুম আমাদের যে হিন্দু মুসলমানের যে দাঙ্গাকে নিয়ে, বা হিন্দু মুসলমানের যে এই বিভিন্ন সময়ের নানান ধরনের যে 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 দ্বন্দ্বগুলো যে তৈরি হয়েছে, সেগুলো নিয়ে বধূদের লেখাপত্রগুলো পড়ে আসলে আমি খুব প্রচন্ড রূপে আকৃষ্ট হই। হুম হুম এরপরে যখন জানেন যে পড়াশোনা শেষ করার পরে যখন হুম থিসিসের কথা যখন উঠলো, সে আমি আমার আগ্রহের জায়গাতেই আসলে কাজী আব্দুলের কাছে চলে যাই। হুম আপনি জানেন যে বিশেষ করে আমরা সাধারণত যে সমস্ত পরিবার থেকে আমাদের জন্ম, যে সমস্ত পরিবারের জন্মস্থান বেড়ে ওঠা, হুম আমাদের হুম। বাঙালি মুসলমানদের এক ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে, হ্যাঁ। এক ধরনের মনস্তাত্ত্বিক একটা যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের তার শুরু হয়। হুম হুম সাংস্কৃতিক হুম সংকট, অনেক 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 কিছু দিক। হুম হুম ওদের হুম। জীবনযাত্রার মধ্যে অনেকটাই আমি আমার অনেকটা জীবনটাকে আমি খুঁজে পাই। আপনি জানেন যে আমি আচ্ছা। যখন আমার ছোটবেলায় আমাদের সেই পরিবার একটা, এই বলা যায় একটা ধার্মিক পরিবার, হুম হুম সেই পরিবার থেকে বেড়ে ওঠার ক্ষেত্রে যে সকল সংকটের মধ্য হুম, আবার বলুন বোধহয় বলুন। হ্যাঁ, বলুন। যেটা হুম বলছিলাম, আমাদের আমার জীবনযাত্রার বা যে সংকটগুলো কিন্তু ওদের জীবনযাত্রার সেই তার দিনপঞ্জি এবং তার ডায়েরি ধর্মী, স্মৃতিধর্মী লেখাগুলোর মধ্যে সেটা খুঁজে পাই। সে থেকেই প্রধানত মোটামুটি আগ্রহটা তৈরি হয়। মুসলিম সাহিত্য সমাজের হুম তাদের যে যে কার্যক্রম, সেই কার্যক্রমের সঙ্গে আমরা জানি যে সেই শিবনারায়ণ রায় থেকে শুরু করে একদম হুম হায়াত হুম মাহমুদ হুম পর্যন্ত তার রেনেসাঁসের একটা যুগসূত্র সেটা তারা খুঁজে পেয়েছেন, যে বলেছেন যে অনেক সময় যে মুসলিম হুম। সমাজের একটা বিলম্বিত জাগরণ সেটা ঘটেছে। জি। আমার হ্যাঁ। মনে হয়েছে যে যে যখন আমরা আমাদের সে পড়াশোনা শেষ করে, যে আসলে এখন কাজী অবলুদুদকে পড়তে গিয়ে আমার মনে হয়েছে সেই বিষয়টাকে যদি হয়তো কাজের অন্তর্ভুক্ত করলে হুম অন্তত নিজেরও একটা বোঝাপড়া তৈরি হয়। এবং হুম পাশাপাশি আমি পড়তে গিয়ে একটা বিষয় লক্ষ্য করেছি, যে এই হুম যে আপনি যেটা বললেন যে বিচিত্র দিকে, হুম বিচিত্র দিকে একটা আগ্রহ তৈরি হয়েছে। অদূত হুম
এমন একজন লেখক, তার যে আপনি জানেন যে তার যে যে মননশীল যে জায়গাগুলো, যে তার যে ক্ষেত্র, তার যে কাজের ক্ষেত্র এত ব্যাপ্ত এবং হুম প্রত্যেকটা বিচিত্র দিকে তিনি গিয়েছেন এবং এত পরিমিতিবোধ তার হুম লেখাপত্রের মধ্যে এবং হুম এত বহুমাত্রিক চিন্তা ভাবনা এবং এত মুক্ত চিন্তার যে বিষয়গুলো, সেগুলো হুম দেখেই আসলে প্রধানত আমার আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের আমাদের একটু যেটি যেটি আমি একটু কানেক্ট করতে চাই আপনার সঙ্গে, সেটি হচ্ছে যে কবিতার ব্যাপারটা আর প্রবন্ধের বিষয়টা আসলে মিলল কি করে, এটাও কিন্তু একটা আমার একটা ব্যাপার যে কাজী আব্দুল ওদুদের যে যুক্তি বুদ্ধি কিংবা এই মুক্ত চিন্তার জায়গাটা কিংবা সংস্কারাচ্ছন্নতা, এই যে বিচিত্র বিষয় নিয়ে যে কাজী আব্দুল ওদুদের এক একটা থ্রেড কিংবা অভিঘাত, এটা তো একটা মনন এবং চিন্তার জায়গা। তার সাথে কবি মোস্তাক আহমেদ দিন কি করে অ্যাটাচ হলো, সেটা আমরা কি একটু জানতে পারি, কি ব্যাপার সেটা? সেটা এ করতে আপনি বলতে পারেন যে এই কাজী না, আব্দুল আমি আমি ওদুদের এখানে, হ্যাঁ, আমি এখানে চিন্তার আরেকটা ক্ষেত্রে এবং আরেকটা যেটি বিষয়, কবি হ্যাঁ আর হ্যাঁ প্রবন্ধ কিন্তু দুটো আলাদা করে আমি বলছি না, কিন্তু আসলে হ্যাঁ সাধারণত আমাদের একটা মানে আমরা যারা ওই লেখালেখি বা এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত, তারা হয়তো স্বাভাবিক একটা চিন্তা থাকে, প্রবন্ধের দিকটা একটু খটখটে, একটু সিরিয়াস ব্যাপার, আর কবিতার বিষয়টা একটু আবেগের ব্যাপার। এই যে দুটো জিনিস, এটা আমি আমি কানেকশনটা যে আসলে সত্যিকার অর্থে, হ্যাঁ, কবিতা অবশ্যই মননশীলতার একটা ব্যাপার, সেটা ঠিকই আছে, কিন্তু আমরা তো সবাই ওভাবে জিনিসটা দেখি না। একটা সিম্পলি একটা আমাদের শর্ট থাকে এরকম, যে কবিতা তো একটা ইমোশনের জায়গা, আর প্রবন্ধ তো একটা মননশীল কিংবা যুক্তির জায়গা। এই দুটো জায়গায় আমরা দেখছি যে মুস্তাক দিনের একটা সম্পর্ক, একটা সাযুজ্য, এবং এটা কখনো স্ববিরোধী হয়নি বা একটা যে কন্ট্রাডিক্ট হয়নি আপনার ভাবনা চিন্তা লেখালেখি, সবসময় সেটা আমরা দেখছি। এইটার একটু ক্লুটা যদি আমরা শুনতে পাই। একটা খুব সুন্দর প্রসঙ্গ এনেছেন। এক হিসাবে দৃশ্যত যেটা হয় অনেক সময় পরস্পর বিরোধী মনে হয়, কিন্তু আসলে যে কবিতায় যে মননশীলতার একটা যে চাপ বা প্রভাবটা কিন্তু নানাভাবে কিন্তু সেটা পড়ে। এটা আমরা হুম হয়তো লক্ষ্য করেছি। আমি আমার কবিতায় কতটুকু পড়েছি কিনা সেটা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু হুম হুম প্রধানত একটা বিষয় যে সূক্ষ্মভাবে আমি আমি অন্তত অদূতকে নিয়ে কাজ করতে গিয়ে বা এই সময়কে নিয়ে কাজ করতে গিয়ে আমার একটা বিষয় তৈরি হয়েছে, যে আমার যখন বিচিত্র দিকে যখন আগ্রহটা তৈরি হয়েছে, তৈরি হুম হওয়ার পরে হুম পরোক্ষভাবে লক্ষ্য করেছি যে আমার যে সৃজনশীল যে যে ক্ষেত্র যেটা, সেখানেও তার কোনো না কোনো ভাবে তার একটা যোগসূত্র সেখানে তৈরি হয়েছে। বিশেষ করে হুম আমার আগ্রহের জায়গাটা, যেমন আমি যখন বিশেষ করে দেশভাগের ক্ষেত্র বা হুম দেশভাগকে কেন্দ্র করে আরো নানামুখী যে সংকট যেটা, সেটা আসলে আমার প্রধানত আগ্রহটা তৈরি হয়েছে অদূতকে পড়তে গিয়ে। সেটাও একটা হুম হুম উল্লেখযোগ্য একটা বিষয় যে আমাদের কবিতায় আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে যদি কোনো না কোনো ভাবে যদি মননশীল সূক্ষ্মভাবে হোক বা যেভাবে হোক তার একটা যোগসূত্র যখন তৈরি না হয়, তাহলে কবিতা, সেই কবিতার পাঠ আমাদেরকে দীর্ঘস্থায়ী ভাবে আমাদের হুম এই হুম মননে সেটা হুম কিন্তু চাপ রেখে দিতে পারে না। দীর্ঘস্থায়ী হয় না, হ্যাঁ। সেটা আমি আমার হুম হ্যাঁ আমার কবিতার ক্ষেত্রে একটা ভিন্ন, সেটা আমি হুম আমি একটু অবজেক্টিভ জায়গা থেকে বলছি, আমার হুম কবিতার কথা বাদ দিন। জি জি স্বাভাবিকভাবে আপনি হুম দেখবেন যে জীবনানন্দ দাশের তার যে মহাপৃথিবীর যে কবিতাগুলো আমাদের কেন আকৃষ্ট করে, তার এত জটিলতা সত্ত্বেও, তার সাতটি তারার তিমি, কারণ সেখানে হুম হুম সেই মননশীল জায়গাগুলো এমন ভাবে এসে মিলেছে যে যোগসূত্রটা তৈরি হয়েছে, সেটা কোনো না কোনো হুম ভাবে আমাদের যুগ সংকট বা আমাদের যে মানসিক যে সংকটের জায়গাগুলোকে এমন ভাবে সম্পৃক্ত করেছে সেটা। হুম সে কারণে হুম আসলে সৃজনশীল এবং মননশীল যে জায়গা, এটা খুবই হুম পরস্পর্শী বলেই আমার মনে হয়। সেটা একজন এই যখন হয়তো কবিতার ক্ষেত্রে, কবিতার লেখার ক্ষেত্রে হয়তো একজন কবি ততটা হয়তো বুঝতে পারেন না, তিনি তার আবেগ, তার হুম সংবেদনশীল জায়গা থেকে বলেন, কিন্তু একটা হুম অন্তর্গত একটা যোগসূত্র কিন্তু সৃজনশীল এবং মননশীল ক্ষেত্রে যদি সেই যোগসূত্রটা যখন তৈরি না হয়, তাহলে সেই কবিতা আমার হুম মনে হয় এটা দীর্ঘস্থায়ী, মানে দীর্ঘস্থায়ী কোনো প্রভাব রেখে যেতে পারে না। এবং ওদের আপনি দেখবেন যে আচ্ছা সত্যি তার একটা খুব উল্লেখযোগ্য কাজ কবিগুরু গেটে, হুম 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 বলা হয় থেকে 18 বছর, প্রায় 18 বছরের মতো তিনি সেই হুম জায়গাগুলো নিয়ে কাজ করেছিলেন। অসাধারণ হুম তার যে কাজ কবিগুরু গেটে।
হুম হুম সাধারণত দেখলে আমরা হয়তো আমাদের প্রশ্ন জাগতে পারে যে অদূদের মতো একজন এত মননশীল মানুষ গেটেকে নিয়ে এত দীর্ঘদিন ব্যয় করে এই কাজটি কেন করলেন, হুম হুম এই প্রশ্নটা জাগতে পারে। হুম কিন্তু এই কাজটা তো তুমি করেছো। করেছেন, হ্যাঁ। রবীন্দ্রনাথের, হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতা নিয়ে উদুদের শ্রেষ্ঠতম কাজ, সেটা ততটা আলোচিত হয় না এই বিষয়টা, কিন্তু কিন্তু শুধু রবীন্দ্রনাথের প্রবন্ধ নিয়ে কাজ করেননি, তিনি তার কবিতা নিয়ে কাজ করেছেন। হুম সেই না, কাজী জায়গাটাই বলতে আব্দুল যাচ্ছে ওদুদ, যে আপনি হ্যাঁ হ্যাঁ, যে কাজী আব্দুল সৃজনশীল ওদুদের তো, মন, হ্যাঁ বলুন বলুন বলুন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, না বলুন বলুন বলতে যাচ্ছি। না আমি মানে কাজী আব্দুল ওদুদের মানে এত বিচিত্র জায়গায় তিনি গেছেন, এবং রবীন্দ্রনাথ, নজরুল, কবিগুরু রবীন্দ্রনাথ, কবিগুরু গ্যাটে, তারপরে আমাদের এই যে বাংলার জাগরণ, এটা তো বড় খুব সিরিয়াস এবং বিরাট বিরাট কাজ, হ্যাঁ, এবং আমরা মনে করি, হ্যাঁ। হুম, নজরুলকে নিয়েও তার খুব গুরুত্বপূর্ণ একদম গুরুত্বপূর্ণ বই আলাদা আছে, বই হ্যাঁ বইও তো বেরিয়েছে। হ্যাঁ। হুম হুম। না আমি আমি যেটাতে একটু ইয়ে করছি সেটা হচ্ছে যে এই মুস্তাকদিনের যে বিষয়টা সেটি হচ্ছে যে উনি কাজ করেছেন, উনি কবিতার মানুষ, আমি বলবোই যে কবিতা লিখেছেন, এবং কবিতার ক্ষেত্রে তার যে 6টা গ্রন্থ তারপরে যে কবিতা সংগ্রহ, এই কবিতা সংগ্রহ মিলে আমরা যে কমপ্লিট একটা কবিসত্তার জায়গাটা দেখছি, সেই কবিসত্তার ক্ষেত্রে আমরা তার উদযাপনের জায়গাটা একটু শুনেছি একটু আগে শুরুর দিকে, এবং উদযাপনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এক এক রকম করে তার পরিবর্তন কিংবা রুচির একটা বিবর্তন ঘটছে, এবং তার যে অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার ভিতরে যাচ্ছেন সেই অভিজ্ঞতারও একটা রূপান্তর ঘটছে বিভিন্ন ভাবে। সেই রূপান্তরের সাথে আমাদের, মানে আমার কাছে যেটি মনে হয়েছে যে কাজী আব্দুল ওদুদ তার কাছে কিন্তু এক ধরনের একটা সম্পূরক জায়গায় তৈরি করেছে, সেটা কন্ট্রাডিক্টরি হয়নি, বরঞ্চ কাজী আব্দুল ওদুদের যে লেখালেখি, সেই লেখালেখি, চিন্তা, মননশীলতা বা বুদ্ধিবৃত্তিক ধারণা, সেটা যে সম্পর্কে মোস্তাকদিন বললেন একটু আগে, যে আসলে কবিতার স্থিতির জন্য বা কবিতার একটা নির্ধারিত যে চিন্তা ভাবনা, সেই জায়গাতে দাঁড়াতে গেলে একটা মননশীলতার জায়গা অবশ্যই লাগবে, এবং সে মননশীলতার মধ্যে যে ইন্সপিরেশন এবং নানা দিকে পড়াশোনার যে অভিজ্ঞতা কিংবা আবেগেরও যে এক ধরনের সংযম কিংবা আবেগেরও যে এক ধরনের বহিঃপ্রকাশ, সেটার জন্য আসলে কাজী আব্দুল ওদুদ তার একটা ইন্সপিরেশনের জায়গা কি অনুপ্রেরণার জায়গা তৈরি করেছে, আমরা যেটা বুঝতে পারলাম তার কথায়। এখন আমার আরেকটি যে জিনিসটা আমি একটু টাচ করতে চাই কবি মুস্তাকদিনের কাছে, সেটি হচ্ছে যে আপনার কবিতার চর্চা তো 20 বছরের বেশি হয়ে গেল, 25 বছর আমরা যদি হিসাব করি, একটু তাই তো? কেটে কেটে আসতেছে আপনার কথা। আচ্ছা, কবিতার যে চর্চা সেটি তো 20 বছরের বেশি হয়ে গেল, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ, না, হুম, হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি যেটা যে জায়গাটাতে একটু বলছিলাম যে 20 বছর তো তার বেশি আপনার কবিতার চর্চা হয়ে গেল বা কবিতা চর্চা করছেন, প্রায় 25 বছরই বলবো আমি, তাই তো?
হ্যাঁ, 25 বছর বা একটু একটু বেশি হবে। একটু বেশি হবে। তাহলে এই যে 25 27 বছর। বছরের যে কবিতা, হ্যাঁ কবিতা চর্চা, সে কবিতা চর্চার ক্ষেত্রে যে বাক পরিবর্তনগুলো আপনার হয়েছে এবং বাক পরিবর্তনের ফলে আমি এখানে আরেকটা জিনিস একটু যুক্ত করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনার ভাটি বাংলার মানুষ হিসেবে, সিলেটের মানুষ হিসেবে, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, আমরা ওই সমস্ত এলাকাতে জানি যে এক ধরনের বাউল কিংবা শাহ আব্দুল করিমের দেশের মানুষ, এবং শাহ আব্দুল করিমের হ্যাঁ হ্যালো, বারবার হ্যাঁ লাইনটা ডিস্টার্ব হ্যাঁ হচ্ছে। আমরা আসলে, হ্যাঁ আমরা আসলে হ্যাঁ, যেটি আসলে যে জায়গাটাতে যেতে চাচ্ছি সেটি হচ্ছে যে আসলে আমরা ওদুদ সম্পর্কে জানলাম, পাশাপাশি আরেকটি জিনিস ব্যাপার যেটা জরুরি আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার লেখালেখির মধ্যে যে ভাটি অঞ্চলের যে চিন্তা চেতনা কিংবা ভাটি অঞ্চলের আহ, যে বাউলিয়ানা, মানে আমরা জানি যে সুনামগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, সিলেট, এই সমস্ত অঞ্চলে শাহ আব্দুল করিমের যে দেশ, শাহ আব্দুল করিমের দেশের মানুষ হিসেবে, কিংবা আপনি কিছু ফকিরি তত্ত্ব নিয়েও যে কাজ করেছেন, কিংবা আপনার লেখার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে শাহ সুন্দর আলী, ফকির শামসুল, শাহ সাবাল আলী, মারিফতি ভেদ, এই এই ধরনের এগুলো কিন্তু আমাদের আসলে খুব জটিল একটা তত্ত্ব, সেই তত্ত্বের মধ্যে আপনি কিন্তু ঢুকেছেন। এটার কারণটা কি, এটা একটু যদি আপনি বলেন। আমার এটা কথা কি আমি যেটা শোনা গেছে? প্রথম দিকে যে কথাগুলো বলতে চেয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। আমার কথা কি শোনা যায়? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হুম, হ্যাঁ, আমি, হ্যাঁ আমি যে জায়গাটাতে জিজ্ঞেস করলাম সেটা কি আপনি যে পরিষ্কার হয়েছে? কথাগুলো বললেন সেটা আসলে জি, আমি আমি যখন আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়েছে। হুম, হুম, আমার তৃতীয় কাব্যগ্রন্থ জল ও শ্রীমতীর থেকে শুরু করে আমি বলেছিলাম, নিজে একটু লক্ষ্য করলাম যে একটু পরিবর্তনের সেওতে, সেই পরিবর্তনটা আপনি একটু আগে যে এই প্রসঙ্গগুলো বললেন, যে আমাদের বাটি অঞ্চলের যে অনুষঙ্গ লক্ষ্য করেছি, তার কারণটা হলো, আটকে যাচ্ছে। বলুন। হুম, যে কথা বলছিলাম,
শহীদুল ভাই, বারবার ডিসকানেক্ট হয়ে যাওয়ায় হয়তো স্পষ্ট হয়ে যাচ্ছে। আমার তৃতীয় কাব্যগ্রন্থে থেকেই কিন্তু আসলে এক ধরনের হয়তো যে পরিবর্তন আপনি যেটা বললেন, যে এটা আমাদের অঞ্চলের বা স্থানিক যে বিষয়গুলো অনেকগুলো হয়তো যুক্ত হয়ে পড়েছে। তার কারণটা হলো ঠিক তখন থেকেই আসলে যে অঞ্চলে বড় হয়েছে সেই অঞ্চলের দিকে হয়তো আমার আবার একটা ভিন্ন রকমের একটা যোগাযোগ শুরু হয়েছে। আমি একটু ঘোরাঘুরি শুরু করেছি এই জায়গায় এবং ব্যক্তিগত একটা আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে আমি যে অঞ্চলে বড় হয়েছি সেই অঞ্চলটা পুরোটাই একটা বলতে হবে যে ফকিরদের একটা অভয়ারণ্য ছিল। আমাদের এই গ্রামের বাজার থেকে শুরু করে আশপাশের বাউল ফকিরদের যাতায়াত আমরা ছোটবেলা থেকে লক্ষ্য করেছি। সেই একটা আগ্রহ প্রথম থেকে যখন বড় হচ্ছিলাম তখন জানেন যে তথাকথিত শিক্ষিত পরিবারে যখন এই এক ধরনের বিধিনিষেধ থাকতো বাউল ফকিরদের দিকে যাতে আগ্রহ বলুন। দুঃখিত শহীদ ইকবাল ভাই, আপনাকে খুব ঝামেলা করছেন। অর্থাৎ যে অঞ্চলে বড় হয়েছি সেই অঞ্চলের বলেছিলাম যে একটু বাউল ফকিরদের অভয়ারণ্য ছিল। লেখালেখি শুরুর একটা তৃতীয় কাব্যগ্রন্থ যখন বের হয় তার আগে থেকেই সেই অঞ্চলে আবার নতুন ভাবে একটু ঘোরাঘুরি শুরু করি। আমি এই কথাটা একটু আগে বলেছি, আবার রিলেট করার জন্য সেটা বললাম। স্বাভাবিকভাবে তাদের সঙ্গে আবার একটু যোগাযোগ তৈরি হয় এবং একটু সেই কাজের সূত্রে হয়তো কবিতা তার কোনো না কোনো ভাবে তার এই বিশেষ করে শব্দানুষঙ্গ যেগুলো আছে সেগুলো অনেকটাই যুক্ত হয়েছে। সেটা একটা বলতে হবে যে এই কবিতার ক্ষেত্রে তার একটা যোগাযোগের ক্ষেত্রে। আর ব্যক্তিগতভাবে আমার একটা আগ্রহ তৈরি হলো যে আমাদের বাউল ফকিরদের, বিশেষ করে সিলেট অঞ্চলের বাউল ফকিরদের যে জায়গাগুলো, সে অর্থে কিন্তু ওইরকম কাজ হয় নাই। বিশেষ করে বাউল ফকিরদের তাদের যে একটা অসাম্প্রদায়িক যে দিক যেগুলো আছে, আপনি হয়তো ব্যক্তিগতভাবে আমরা হয়তো জানি আমরা হয়তো শাহ আব্দুল করিমকে শুধু জানি, এই সিলেট অঞ্চলের যিনি হাসনাদাকে জানি, কিন্তু আরো অসংখ্য এই অঞ্চলের বাউল ফকিরা রয়ে গেছেন যাদের গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু সামনে আসে। এই কাজগুলো করতে গিয়ে যেটা হয়েছে, একদিকে সেই বাউল ফকিরদের তাদের জীবন দর্শনের প্রতি তাদের যে অসাধারণ যে অসাম্প্রদায়িক চেতনা, সেগুলো নিয়ে একটু কাজ করতে গিয়ে আস্তে আস্তে তার সঙ্গে হয়তো আমার কবিতার একটা যোগসূত্র তৈরি হয়েছে। এবং যদি কবিতার ক্ষেত্রে কোনো ধরনের যদি সদার্থক কোনো কিছু যদি যুক্ত হয় তাকে হয়তো যুক্ত হতে পারে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু ব্যক্তিগতভাবে আমার আগ্রহটা কিন্তু ওইদিকে চলে গেছে এবং ক্রমশ বেড়ে চলছে। এখন অতি
না এখানে সম্প্রতি হ্যাঁ আমি যে কাজ, হ্যাঁ হুম হ্যাঁ বলুন শহীদুল ভাই। হ্যাঁ না আমি যেটা আসলে, যেমন আমরা কিন্তু শুধু শাহ আব্দুল করিম ছাড়া সত্যিকার অর্থে অন্য কোনো আমরা জানো না, ঠিক জানি না ওভাবে। আসলে আমরা যারা সিলেটের বাইরে থাকি আমরা কিন্তু শুধু শাহ আব্দুল করিমকেই জানি, কিন্তু আপনার লেখার মধ্যে আমি পাচ্ছি যেমন শাহ সুন্দর আলী, ফকির শামসুল, শাহ সাবাল আলী, তারপর হচ্ছে যে মুন্সি মোহাম্মদ আশরাফ উদ্দিন, এগুলো কিন্তু আপনার বই থেকে আমি নামগুলো পেয়েছি। এবং তখন আমি একটা অনুমান করলাম, এখানে তো অনেক রকমের বাউলদের বাস, এবং বাউলদের আপনি যেটা বললেন আপনার শব্দটা, সেটা হচ্ছে যে বাউলদের একটা অভয়ারণ্য বটে। হুম তাহলে সেক্ষেত্রে যেটি বিষয় সেটি হচ্ছে যে এই যে আপনি যে বাউলদের প্রতি একটা আগ্রহ, এবং বাউলদের যে ভাবনা চিন্তা বা তত্ত্ব, কিংবা তত্ত্বের মধ্য দিয়ে তাদের যে অধ্যাত্ম দৃষ্টি, জীবনবোধ, এগুলো আপনার কবিতার মধ্যে ঢুকেছে বিভিন্নভাবে। এবং সেটা আমরা দেখেছি যে চতুর্থ পঞ্চম কাব্যগ্রন্থ থেকে যে পরিবর্তনগুলো হচ্ছে, সে পরিবর্তনগুলোর মধ্যে এটার একটা টেস্ট কিংবা একটা ফ্লেভার সেটা আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, তাহলে যেটি বিষয় আমি যেটি আবার একটু জানতে চাই, হ্যালো, হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ যেটি আবার একটু, শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি এবং এটার সাথে আবার আমি একটু কানেক্ট করছি আপনার অন্য আর একটা প্রবন্ধের বই। সে প্রবন্ধের বইটা যেমন মাটির রসে ভেজা গান, এই ধরনের একটা প্রবন্ধের বই, মাটির রসে ভেজা গান, আট কুঠুরি, এই ধরনের প্রবন্ধের বইও আপনার আছে। তো এই যে একটা সমন্বয়, এবং এক ধরনের আমরা এক ধরনের দেখতে পাচ্ছি যে এই মোস্তাকদিনকে আমরা যদি কবি হিসেবে জাজ করতে চাই, তো মোস্তাকদিনও কিন্তু এক অর্থে বাউল। মানে আমি কোট আনকোট বলছি, মানে বাউলটা তো অত সোজা বিষয় না, অনেকটা তত্ত্বগত দিক আছে, অনেক রকম ব্যাপার। আমি বলছি যে মোস্তাকদিনের যে বেড়ে ওঠা, বেড়ে ওঠার মধ্যে একটা বাউল ব্যাপার আছে, এবং সে বাউলের চিন্তা ধারণা, সেটার সাথে আবার এক ধরনের মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা, মুক্ত দর্শন, কিংবা মানে আমরা যেটা বলি যে আট কুঠুরি লেখা হচ্ছে, মাটির রসে ভেজা গান এগুলো লেখা হচ্ছে। ফলে আমি মনে করি যে কমপ্লিট মুস্তাক আহমদ দিন সেটা, সে কিন্তু একটা বাউলও বটে। আমি কি ঠিক বলছি কিনা, বা আসলে সেটা যুগল ভাই, আপনি যেটা যে কথাগুলো যেদিকে ইঙ্গিত করতে যাচ্ছেন সেটা অস্বীকার করবার মতো বিষয় না। সেটা প্রচলিত অর্থে যদি হয়তো আচ্ছা, আমরা হ্যাঁ, এই আমাদের যে 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 সাধারণত যে প্রচলিত অর্থে হুম যে শিক্ষা হুম সেদিক যদি হয়তো এই সেই পরিবারে, সেরকম একটা পরিবারে জন্মগ্রহণ না করলে যে অঞ্চলে হুম আমাদের হুম হুম বলুন। সরি, অর্থাৎ না এটা, হ্যাঁ বলুন। যে কথা হুম বলতে চাচ্ছিলাম যে হয়তো হুম সেই হুম রকম কোনো পরিবারে জন্মগ্রহণ না করলে হয়তো হয়তো বাউল গানই লিখতাম, সেটা অস্বীকার করা কোনো উপায় নাই। হুম যে অঞ্চল বড় হয়েছে সেরকম একটা পরিবারে জন্মগ্রহণ না করলে। কিন্তু বিষয় হলো যে যে বিষয়টা আপনি বলেন যে অদূতকে কাজ করার পরে কিন্তু ওইদিকে আমার আগ্রহটা একটু বাড়ে, তার একটা ভিন্ন কারণ আছে। সেটা আমি বলি যে আমি এখনো যে বিষয়টা চিন্তা ভাবনা করি যে আমাদের যে আজকে আমাদের গোটা ভারতবর্ষের যে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে হুম অভাবটা এবং যে বিষয়টা লক্ষ্য করছি, হুম সেই হুম বিষয়টা আমি এখন পুরোপুরি একটা বিষয় চিন্তা ভাবনা করি, বিশ্বাস করি যে হুম যে আমাদের এই সংকট থেকে মুক্তি পেতে গেলে আমাদের সেই বাউল ফকিরদের যে চিন্তা এবং তার দর্শনের কাছে আমাদের ফিরে যেতে হবে।
হ্যাঁ, আমার লেখাগুলিতে সেটা বিশেষ করে আমাদের এই যেমন আটকুটুরিতে নিয়ে আমি যাদের নিয়ে লিখেছি, শাহ আব্দুল করিমকে নিয়ে 4টি প্রবন্ধ আছে এবং আরো অন্যান্যদের নিয়ে হুম, আছে। এখানে রাজা রমন দত্তের হুম, নিয়ে আছে, ফকির আসিম শাহকে নিয়ে আসছে, কামাল হুম, উদ্দিনকে নিয়ে এসেছে, আমাদের এই অঞ্চলের বিখ্যাত বাউল যারা আছেন। মাটির রসভেজা গানে হেমাঙ্গ বিশ্বাসকে নিয়ে আছে, আব্দুল গফর দত্ত চৌধুরীকে নিয়ে লেখা আছে, শেখ মদন বাউলকে নিয়ে লেখা আছে। এই সমস্ত জায়গায়, প্রত্যেকটি জায়গায় আমার অনুসন্ধানের জায়গা শুধু বাউল এই গানগুলো না, বা ফকরি গানগুলো না, শুধু এই মানুষজনকে অনুসন্ধান হুম, করা আমার একটা লক্ষ্য। তাদের ফিলোসফিটা কি, প্রত্যেক বাউল, প্রত্যেক ফকির কি এমন হুম, দর্শন বা কি এবং তত্ত্বের পরিচয় পেয়েছেন যে তাদের কারো কোনো গানে আপনি অন্য কোনো সম্প্রদায়ের বা অন্য কোনো ধর্মের মানুষদের প্রতি কোনো বিদ্বেষ খুঁজে পাবেন না। হুম, এটা হুম, একটা হুম, বিস্ময়কর একটা হুম, ব্যাপার। আপনি ব্যাপার, হ্যাঁ, একটা হ্যাঁ, বিষয় লক্ষ্য করবেন, হুম, এটা শুধু হয়তো শাহ আব্দুল করিম একটু বিশেষভাবে প্রকাশিত হয়েছেন বলে নয়, আপনি প্রত্যেকের গানের মধ্যে আপনি এটা লক্ষ্য করবেন। আপনি যদি কামাল উদ্দিনের হুম, গানে আপনি লক্ষ্য করেন, আপনি এখানে দেখবেন, আপনি শাহ সুন্দর আলীর কথা হুম, বললেন, শাহ সুন্দর আলীর গানে সেটা আছে। আমাদের এখানকার প্রত্যেকের বাউলের তাদের জীবন দর্শনে হুম, হুম, বলুন, বলুন, হুম, তাদের জীবন দর্শনে হুম, এমন কিছু ব্যাপার আছে যেগুলো থেকে আমরা হুম, আমরা আজকের প্রচলিত অর্থে আমরা যারা শিক্ষিত, তাদের কাছ থেকে হুম, সেই বিষয়গুলো আমাদের নেওয়ার মতো অনেক বিষয়গুলো আছে। পাশাপাশি ফকির তত্ত্বের যে বইগুলোতে আপনি বললেন যে মুন্সি আশরাফুদ্দিনের ফকির বিলাস, বা অতি হুম, সম্প্রতি যে কাজটি আমি শেষ করেছি, যেটা বই হয়ে বের হবে, হুম, বেদ জহুর, ফকির হুম, হুম, মজিরুদ্দিনের বেদ জহুর, এগুলো হলো একদম হুম, ফকির তত্ত্বের ফকির তত্ত্বের একদম বেসিক দুইটা বই। যেটা ফকির বিলাস, যে গ্রন্থের মধ্যে আমাদের বাউল গান বা ফকিরি গান বোঝার জন্য যে তাত্ত্বিক হুম, দিকগুলো কিন্তু সেই ফকির বিলাসের মধ্যে আছে। পাশাপাশি হুম, বেদ জহুরের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা একটা অসাধারণ কিছু ব্যাপার। একটা হলো ফকির তত্ত্বের তাদের যে বিভিন্ন ধরনের যে পরিভাষা বা যে পীর হুম, মুরিদির যে যে বিষয়গুলো আছে সেগুলো পাবেন। পাশাপাশি এমন কিছু হুম, বিষয় পাবেন যেগুলো সেটা আমাদের কাছ থেকে অনেক কিছু গ্রহণ করার আছে। সেটা হলো একই সঙ্গে মজিরুদ্দিনের গানে আছে হুম, তার চোখের দুই চোখে এক চোখে তিনি ফাতেমাকে কল্পনা করছেন, আরেক চোখে সরস্বতী। অর্থাৎ একই সঙ্গে ফাতেমা এবং সরস্বতীকে সামনে নিয়ে সাধনা করবার যে সাহস দুঃসাহস, এটা আমাদের বাউল ফকিরদের পক্ষে করা সম্ভব। হুম, মজিরুদ্দিনের বইয়ে সেই বিষয়গুলো আছে। আমার মূলত আগ্রহের কারণগুলো হলো সেই দিকটা, সেই তাদের দর্শনের দিকগুলো। এখন সেগুলোকে কাজ করতে গিয়ে ব্যক্তিগতভাবে আমি নিজে আমার দুঃখিত ইকবাল ভাই, আসলে যারা শুনছেন তারা প্রচন্ড বিরক্ত হওয়ার কথা, বারবার আমি বের হয়ে যাচ্ছি। হুম। না, না, ঠিক আছে। এখন এটা তো কিছু করার নেই। হ্যাঁ, বলুন, বলুন আপনি। আমরা শুনছি। আসলে আমার কিন্তু ওই জিনিসটাই আপনাকে আমাদের দর্শকদের সামনে নিয়ে আসার যেটা মূল কারণ সেটি হচ্ছে যে এই যে বাউল ঘরানা, বাউল তত্ত্ব এবং অনেক রকম বাউল
আমরা আসলে নামই জানি না, কিন্তু তারা আসলে এত ডিলাইটফুল ম্যান, এত উজ্জ্বল মানুষ, এবং তাদের যে ধর্ম সাধনা, তাদের যে বাউল সাধনা, সেটার মধ্যে যে সমন্বয়, সেটার মধ্যে যে এক ধরনের ধর্মনিরপেক্ষ চেতনাই আমরা বলি, কিংবা অসাম্প্রদায়িকতাই বলি, কিংবা ধর্ম বর্ণ জাত পাত ছোঁয়াছুঁয়ির বাদ বিচারের ঊর্ধ্বে যে তাদের যে সাধনা, এগুলো না আসলে আমাদের তো দেশের একটা সম্পদ। তারা সেই সম্পদ মানে আমরা সবাই কিন্তু জানি না। যেমন আপনার কাছে আমি ফকির শামসুলের নাম শুনছি, তারপরে আমি এই শহীদ শাহ সাবাল আলীর নাম শুনছি, সুন্দর আলীর নাম শুনছি। এগুলো কিন্তু আসলে আমরা জানি না এদিকের মানুষ। এবং তাদের তাদের যে মারেফতি তত্ত্ব, ফকিরি তত্ত্ব, আপনার সর্বশেষ যে বইটার কথা আমরা জানতে পেরেছি, সে বইটা তো একটা অসাধারণ, আমার মনে হচ্ছে যে এটা একটি কাজ। সে কাজটা হচ্ছে আমাদের এই যে ফকিরি তত্ত্বের মারিফতি জেদ, যেটা ভেদ, মারিফতির ভেদ, সহি ফকির বিনাশ, মানে এই টার্ম গুলো তো আমাদের আসলে একেবারেই মানে অজানা। আমরা আমাদের আসলে বই দেখে বলতে হচ্ছে, এত অপরিচিত। তো সেগুলো একটু জানতে চাইছি, এবং তার সাথে আপনার যে এই কবিতা চর্চা, সে বিষয়টাকে একটু অ্যাটাচ করা। হুম। তো আসলে ওই ওই সেই জিনিসটাকে অ্যাটাচ করা, যে আমাদের ওই যে আপনি যেটা বললেন, সেগুলোকে আমরা একটু জানতে চাচ্ছি, যে আসলে ফকিরি তত্ত্ব কিংবা আসলে যে ভেদ, এই জিনিসগুলো কি আসলে। দিন ভাই, কথা কি শোনা যাচ্ছে? এটা আমার, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। কবিতার সঙ্গে কতটুকু যুক্ত সেটা জানি না, সেটা কিন্তু ফকির হুম তত্ত্বের আমি যেটা বললাম যে হুম ফকির বিলাস যে গ্রন্থ যেটা, হুম হুম সেটা হলো যে এমন একটা বই, এমন একটা তত্ত্বগ্রন্থ যেটাকে এই অঞ্চলের, বিশেষ করে শুধু আমাদের বৃহত্তর সিলেট অঞ্চল না, অন্যান্য অঞ্চলেও হুম বাউলেরা একটা সময় তাদের ঝুলাতে নিয়ে সবাই ঘুরতো। অর্থাৎ তাদের যে বাউলদের, তাদের যে নিজস্ব কিছু টার্ম আছে আপনি দেখবেন, বা ফকিরি গানে, বাউল গানে, সেগুলো জানবার জন্য অনেকটা তাদের অনেকটা সিলেবাসের মতোই আপনি বলতে পারেন, যে সেগুলো জানতে বুঝতে গেলে এই বইটা যদি কেউ আয়ত্ত করে নিতে পারে, বিশেষ করে ফকির বিলাস, যে কোনো বাউল গান মোটামুটি বা ফকিরি গানগুলোকে মানে তার সেই ভেদটা খুঁজে বের করা একটু সহজ। অনেকটা হুম অনেক চাবির শব্দগুলো আমাদের কাছে চলে আসে। এই হুম বইটা আমি লক্ষ্য করেছি যে অনেক সময় বাউলদের সঙ্গে একটু ঘোরাঘুরি করতে গিয়ে তারা সবাই এই ফকির বিলাসের কথা বলতেন, কিন্তু আমি কোথাও খুঁজে পেতাম না। হঠাৎ হুম করে একবার আমার পরিচিত, আমি তাকে নিয়ে কাজ করেছি, যেমন এই মকদ্দস আলম উদাসী, তার পরার্ধবিন হুম একটা বই এবং পরে একাধিক বই আমি সম্পাদনা করেছি। তার হুম মাধ্যমে আমি একটা ফটোকপি পেলাম। এরপরে হুম ফুটপাতেও পেয়ে গেলাম তার এই পাণ্ডুলিপিটা। সবচেয়ে মজার ব্যাপার হলো দুই পাণ্ডুলিপির মধ্যে পার্থক্য, একই নাম কিন্তু পার্থক্য আছে। অর্থাৎ ওই যে হুম আপনি জানেন যে পাণ্ডুলিপি বিভিন্ন প্রেসে ছাপা হতে গিয়ে পুরোনো তাদের আস্তে আস্তে তাদের হুম রূপটা পাল্টে যায়, হুম ভাষা পাল্টে যায়, সেটা আমরা দেখেছি পুঁথি পুঁথি সাহিত্যের এই বিষয়গুলোতে আমরা সচরাচর করেছি, এই কাজটা হয়েছে। হুম কিন্তু মূল বিষয় কিন্তু এক। এটা হুম সম্পাদনা করতে গিয়ে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম, যে আমি দেখলাম যে অনেক জিনিস, অনেক বাউল গান এর অর্থ ভেদ করা যায় না, কিন্তু এই ফকির বিলাসটা জানলে মোটামুটি একজন সেই ফকির তত্ত্বের প্রতি তার বিশ্বাস থাকুক বা না থাকুক, তা দিয়ে গানের অর্থটা কিন্তু সে ভেদ করতে পারবে। এটা একটা দিক। পাশাপাশি এই বইটা পড়লে আরো একটা মজার ব্যাপার আপনি হয়তো লক্ষ্য করবেন, যে আমাদের অনেক আগে থেকে প্রাচীন রাহমান শরীফ অনেক বই সম্পাদনা করেছেন সুফি তত্ত্বের, আপনি হয়তো দেখেছেন। পীর এবং মুরিদের যে যে ডায়ালগের যে বিষয়টা, সেই ডায়ালগের মধ্য দিয়ে এমন এমন ভাবে তাদের এই বিশেষ করে তত্ত্বগুলো নিয়ে এসে, এগুলো এক ধরনের অ্যারেঞ্জ করাই, কিন্তু অর্থাৎ এগুলো কিভাবে এই মুর্শিদ তার
শিষ্যকে এগুলো তাদের যে এরা শেখায় সেই বিষয়গুলো কিন্তু আমরা 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 এই এই বইগুলোর মধ্যে তার একটা মডেল আমরা দাঁড় করতে পারি, এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে অন্যান্য অঞ্চলেও বা সুফিরা কিন্তু এই কাজটা মানে করেছে। এটা একটা আমি মনে করি এই এই বইটা খুব ছোট একটা বই, সেই মডেলটা এখানে আমি উপস্থাপন করতে পেরেছি, বিশেষ করে আমাদের নাগরিক সমাজে, তাতে কত ফকিরি তত্ত্বের ব্যাধ করার ক্ষেত্রে বা তার বোঝার ক্ষেত্রে একটা সহায়ক হতে পারে। এটা হলো এই ফকির বিলাস বিষয়ে আমার যে বক্তব্য, যেটা আমি বললাম আর কি। হ্যাঁ, আর এই যে এখানে আমার আরেকটা, হ্যালো হ্যালো, এখানে আমার আরেকটা, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, এখানে আমার আরেকটা একটা জিনিস আপনার কাছে আমার একটু মানে শেখার ব্যাপার আর কি, সেটি হচ্ছে যে ওই ধরুন যে বাউল যে ব্যাপারটি, সেই ব্যাপারটি আসলে তো আমাদের যে চলমান এই যে ব্যবসা বাণিজ্য, কর্পোরেট পুঁজি, এ সমস্ত কিছু মিলে আমাদের তো একটা ভোগবাদী সমাজের মধ্যে আমরা ঢুকে গেছি অলরেডি, এবং এই সমাজের মধ্যে বাস করে এই যে আপনি যে একটা নিরলস যে পরিশ্রম করছেন, যে এই সমস্ত তত্ত্বগুলোকে তুলে আনা এবং তত্ত্বগুলোকে নিয়ে এডিটিং করা, সম্পাদনা করা, কিংবা এগুলো এক ধরনের পাঠকের সামনে নিয়ে আসা, কিংবা সেটার সঙ্গে আপনার নিজস্ব ভাবনা, চিন্তা, মননশীলতা যুক্ত করে একটা নতুন ব্যাপার তৈরি হওয়া, তাতে করে কি মনে হয় যে এই যে এই নাগরিক সমাজে কিংবা নাগরিক জীবনে সেগুলো কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে? বিশেষ করে আপনি যেটা একটু আগে বললেন যে গোটা ভারতবর্ষ জুড়ে, আমরা তো ভারতবর্ষের মানুষ, সুতরাং ভারতবর্ষ জুড়ে আমরা যে দেখতে পাচ্ছি যে ভেদ বিভেদের যে জায়গাটা, কিংবা সাম্প্রদায়িকতার যে জায়গাটা যে তুঙ্গে উঠে গেছে, কিংবা এই জঙ্গিবাদ, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সেখানে আপনার এই কাজগুলো কিংবা এখানকার যে চর্চার জায়গাগুলো, সেই জায়গাগুলো কিভাবে রেসপন্ডেড হচ্ছে আমাদের সমাজে, এটা আসলে আমাদের পরের জেনারেশন নিচ্ছে কিভাবে, সেটা একটু আমাদের যদি বলেন, আপনার চর্চার অভিজ্ঞতা থেকে আমি শুনতে চাইছি। আমাকে শোনা যাচ্ছে সজিবুল ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি এখানে আপনি এই পর্বে আরেকটা বইয়ের নাম আপনি বলেছিলেন যে মাটির রসে ভেজা গান। এখানে একটা, জি, হ্যাঁ হ্যাঁ, এখানে একজন বাউলকে নিয়ে একটা প্রবন্ধ আছে, তার নাম শেখ মদন বাউল। উনি কিন্তু লালনের আগের বাউল। তার জন্ম আমাদের সেই বিক্রমপুরের অধিবাসী ছিলেন, লালনেরও আগে। তার পরিচয়টা আমরা প্রথম পাই রবীন্দ্রনাথের একটা অভিবাসনে। রবীন্দ্রনাথ সে অভিবাসনে তিনি ঋণ স্বীকার করেছিলেন কীর্তিমোহন সেনের কাছে। কীর্তিমোহন সেন মাধ্যমে সে গানগুলো সংগ্রহ করেছিলেন। আমরা জানি কীর্তিমোহন সেনের বাড়ি হচ্ছিল বিক্রমপুরে। এই গানে এই কয়েকটি গান এবং পাশাপাশি মাঝে মধ্যে দু একজন কিছু কিছু জায়গায় উদ্ধৃতি দিয়েছেন কিছু কিছু গানের, আলাদাভাবে কেউ কোনো দীর্ঘ কোনো বড় কোনো প্রবন্ধ লেখেননি শেখ মদন বাউলকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তকে আমরা শেখ মদন বাউলের একটি গান পাই। এরকম বিভিন্ন জায়গায় আমরা তার কিছু গানের পরিচয় খুঁজে পাই, কিন্তু তাকে নিয়ে আলাদা কোনো কাজ হয় নাই। তার একটি গান এতটাই আকৃষ্ট করলো আমাকে, এবং আপনি হয়তো শুনেছেন সেই গানটা। কি শোনা যাচ্ছে সৈয়দপুর ভাই? শোনা যাচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে একটু ড্রপ হচ্ছে, হ্যাঁ বলুন বলুন, আপনি চলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই গানটা হলো তোর পথ যাইতাছে মন্দিরে মসজিদে। তোর পথ যাইতাছে মন্দিরে মসজিদে, তোর পথ যাইতাছে গুরুতে মুর্শিদে। অর্থাৎ একজন বাউল বা ফকির তিনি বলছেন যে পরমকে পাওয়ার ক্ষেত্রে একই সঙ্গে বাধা হয়ে দাঁড়াচ্ছে মন্দির এবং মসজিদ, এবং সবচেয়ে মর্মান্তিক কথা হলো
সেটা হুম আমরা অনেক অসংখ্য বাউলের গানে পাই যে মন্দির মসজিদ অনেক সময় পরমকে পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু তিনি বলছে যে হুম তোর পথ যাই কাছে গুরুতে মুর্শেদে, মুর্শেদ মুর্শিদ বা গুরুও যখন তার সে পথের বাধা হয়ে যান, সেটা একটা মারাত্মক একটি কথা। এই গানটি লিখেছেন তার গানের লেখক শেখ মদন বাউল। শেখ মদন বাউলের হুম হুম নিয়ে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো কাজ হয় নাই, তার পূর্ণাঙ্গ কোনো গানের সংকলন বের হয়নি। ইতিমধ্যে সেন সেই গানগুলোকে কি করেছেন আমি জানি না। আমি বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে প্রায় 7টি গান সংগ্রহ করে ওই মাটির রসেবেদা গানে একটা দীর্ঘ প্রবন্ধ লিখে এবং সেই গানগুলোকে আমি উপস্থাপন করেছি। হুম আমার আমি একটা বিষয় এখানে যে বিষয়টা খোঁজার চেষ্টা করেছি যে শেখ মদন বাউলের এই যে চিন্তাটা, অর্থাৎ হুম পরমকে পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মাধ্যমকে, কোনো ধরনের মন্দির মসজিদ, কোনো ধরনের গুরু মুর্শিদ কাউকে না মেনে যে পরমকে সরাসরি পাওয়ার যে বিষয়টা, যে ফিলোসফিটা, আমি মনে করি যে আসলে আমাদের আজকের এই যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, হুম যেটা আমাদের অনেক হানাহানি থেকে, অনেক ধর্মীয় বিভেদ, অনেক ধরনের বিভেদ থেকে কিন্তু আমাদের মুক্তি পেতে পারে। এই সকল বিষয় পরবর্তীকালের আমাদের একালের, আপনি যে বললেন যে একালের প্রজন্ম কে কতটুকু গ্রহণ করতে পারে বা আমরা কতটুকু গ্রহণ করতে পারবো সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই কাজগুলো তো বা তাদের এই যে টেক্সটটা যদি আমাদের সামনে আসে তাহলে হয়তো কোনো না কোনো ভাবে আমার মনে হয় তার ক্ষেত্রে একটু ভূমিকা রাখতে হুম পারে। সেই জায়গা থেকে সেই আগ্রহ থেকেই কিন্তু এই এদিন নিয়ে একটু কাজ করা। আমি এই গানটা যদি আমাকে আকৃষ্ট না করতো তাহলে হয়তো শেখ মদন আচ্ছা বাউলকে নিয়ে কাজ করার কোনো আগ্রহ তৈরি হতো না। হ্যাঁ, বলুন। শোনা যাচ্ছে? হুম হুম মাঝখানে ওই একটু ড্রপ হচ্ছে আর কি, হ্যাঁ বলুন। হুম আচ্ছা 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 আচ্ছা। হুম এই হলো তা মাটির রসভেদা গানের যে বললাম যে শেখ মদন বাউল সম্পর্কে, সেটা আমাদের এই প্রজন্ম কতটুকু হুম নিতে পারবে বা আমরা কতটুকু গ্রহণ করতে পারবো সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু টেক্সটটা তো কোনো না কোনো ভাবে এই যে অসাধারণ যে টেক্সট যেগুলো আছে, যেগুলো আপনি যেটা বললেন যে আমাদের এই সময়ের প্রেক্ষাপটে হুম এগুলো যদি হয়তো সামনে আসে তাহলে হয়তো আমাদের একটা কোনো কিছু গ্রহণ করবার হয়তো কিছু থাকতে পারে, টেক্সট না আসলে তো আমরা এগুলো কিছু থেকে গ্রহণ করবার তো কোনো কিছুই থাকলো না। হুম না ঠিক আছে। এখন মানে হ্যালো হ্যালো। হ্যালো হুম আমরা আসলে এই, মানে জানতে পারছি যে মুস্তাক আহমদ দিনের যে কবিতা চর্চা, সেই কবিতা চর্চা যে আসলে নিছকই কোনো কবিতা চর্চা নয়, সেটা যে পুরোপুরি একটা রোমান্টিক বিলাস সেটা নয়। এর মধ্যে আসলে অনেক জিনিস প্রথিত আছে এবং অনেক জিনিস সম্পর্কে আমরা এখানে এই কবিতার মধ্যে যদি আমরা খুঁজি, যেমন তার নাম ভিখিরিও রাজস্থানে যায়, বানপ্রস্থের আগে, কিংবা স্ফটিক চূড়ার নিচে, নামগুলো বেশ আধুনিক। এবং আমার মনে হয় যে উনি এই আমি মুস্তাকদিনের সঙ্গে একটু আমার বোধটাকে যদি আমি শেয়ার করি, সেটা এরকম দাঁড়াবে যে আসলে এই যে বাউলিয়ানা কিংবা ভাটি বাংলার দেশ সিলেট, সেখানে সুনামগঞ্জ মৌলভীবাজার এবং অন্য অন্য যে সমস্ত যে বাউলের যে কীর্তি এবং যে কাজকর্ম, সেগুলোকে তিনি এক ধরনের ওই তার আধুনিক চিন্তার সাথে, দর্শনের সাথে একটা ব্লেন্ডিং করেছেন। হ্যাঁ, এবং ব্লেন্ডিং করার ফলে আমার নামগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জল ও শ্রীমতী, বানপ্রস্থের আগে, জল ও ত্রিকালদর্শী, জল এই কথাটা এবং জলের যে স্রোত, যে তরঙ্গ, কিংবা ভাটি বাংলায় আমরা যে দেখতে পাচ্ছি, আমরা তো বাংলাদেশের সবাই শাহ আব্দুল করিমকে চিনি, সেজন্য আমি বারবার শাহ আব্দুল করিমের প্রসঙ্গটাই আনছি। হ্যাঁ, এবং সেখানে আমরা যে ব্যাপারগুলো খেয়াল করি, সেখানে মোস্তাকদিনের একটা ভার্স এবং ব্রড একটা কাজ তিনি করছেন। এবং
সেখানে তিনি একের পর এক একজন বাউলকে যেমন তিনি আমাদের সামনে তুলে নিয়ে আসছেন, এবং বাউলের তত্ত্ব, তাদের যে মারিফতি আলাপ, এবং তাদের উনি যেটা নানা সময় বলেছেন যে আসলে ওই যেটাকে আমরা বলতে পারছি যে মারফতি ভেদ, হ্যাঁ, তারপরে এই সহি ফকির বিলাস, এই যে এক ধরনের ট্রেন্ড আমার কাছে আমাদের একটু মনে পড়ে যায় আসলে মধ্যযুগের যে মুসলিম এরা যে চিন্তার চর্চা করতেন, যে ভাবনা চর্চা করতেন জঙ্গনামার মধ্যে, মর্সিয়া সাহিত্যের মধ্যে, এগুলো হয়তো এগুলো তো সে সময়ের একটা, সেটা অন্য ব্যাপার। কিন্তু বাউলরা যে এই অঞ্চলের বাউল, এবং এবং বাউলদের যে তারা আসলে তো স্বশিক্ষিত, তাদের যে লোকজ চিন্তা, লোকজ জ্ঞান, এবং সেই জ্ঞানের মধ্যে যে কোনো ভেদ নাই, সেখানে যে মানুষই মুখ্য, মানুষই সবকিছুর বড়, এবং বাউলরা তো আসলে মত প্রচার করে, সে মত বাউল মত, সেই জিনিসটা মুস্তাকদিনের মধ্যে ব্যাপকভাবে একটা বিস্তৃতি লাভ করেছে, এবং সেই বিস্তৃতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার যে কাব্য ভাষা, যে কবিতার ভাবনা চিন্তা, সেটা পাল্টে গেছে, পাল্টাচ্ছে প্রায়শই। আমি কি কথাগুলো আসলে আমার শোনা যাচ্ছে মোস্তাক? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেই সূত্রে আমার মনে হয় যে আমি আরেকটু জিনিস, সেটি হচ্ছে যে প্রবন্ধ যেগুলো তিনি লিখেছেন, সেই প্রবন্ধগুলোও কিন্তু আসলে, যেমন উনি নিজে আগেই বলছিলেন যে এই যে আটকুঠুরি কিংবা মাটির রসে ভেজা গান, কোন লেখায় কিন্তু তার ক্ষেত্র কবিতা, আমরা ওই ফোকাল পয়েন্ট যদি বলি, যে কবিতায় থেকেই, যে কবিতার যে ম্যাচুরিটি, যে চিন্তা, যে কবিতার মধ্যে তিনি বুনছেন, সেই বোনার জায়গাটাই আবার কেন বুনছেন, কিভাবে বুনছেন, সেই জিনিসটা আমরা যদি আটকুঠুরি পড়ি, কিংবা উনি যে বিষয়গুলো বেছে নিয়েছেন, যে লোককবিদের বেছে নিয়েছেন, তাদের ব্যাপারটাই কিন্তু আসলে আমরা যদি বুঝি, জানি, তাহলে আমরা দেখতে পারবো যে এটা তার ওই কবিতার মধ্যেও ওই রংটা, ওই ফ্রিকুয়েন্সিটা সেখানেও আছে। এই যে সামগ্রিক একটা ব্যাপার, তার সমস্ত লেখালেখির সাথে এটা যুক্ত আছে, কিন্তু মূলত তিনি কবি। আমরা একটু একটু অন্য আর একটা দিকে যাই, যে বাংলাদেশে যারা কবিতা লিখছেন, এতটা কি বুঝ ব্যবস্থা, এতটা চিন্তা, এতটা ভার্স কিংবা ব্রড চিন্তা, কিংবা একটা নির্ধারিত একটা ক্ষেত্রকে এক্সপেরিমেন্টের মধ্যে নিয়ে কি আমাদের যারা কবি তারা চিন্তা করেন বা করছেন? আপনার কি মনে হয় ভাই? সেটা আসলে একটা ভিন্ন প্রসঙ্গ, আমরা আমরা হয়তো এই মাত্র গেলাম, যেটা এই যেহেতু আমার কবিতার প্রসঙ্গ থেকে আপনি যেহেতু এই প্রসঙ্গে যাচ্ছেন, সেটা এই ক্ষেত্রে আমি এই আমার কবিতার কোনো এই সাফল্যের বা বিফলতার জায়গা থেকে আমি দেখছি, একটা সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা থেকে আমি ওই সঙ্গে আমি একটু বলতে চাচ্ছি, না হলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। আমাদের বিশেষ করে সাম্প্রতিক কাব্যচর্চার বা আমাদের সমকালীন যে কবিতার যে ধরনের মধ্যে নানা রকম পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনি দেখবেন যে আমাদের 80-র দশক থেকে যদি আমি একটা বিষয় চিন্তা করি, বা 90-এর দশকের যে আমাদের যে কবিতা চর্চার যে প্রবণতাগুলো থেকে এখনকার কবিতা কিন্তু অনেক জায়গায় কিন্তু পাল্টে যেতে শুরু করেছে। পাল্টা মানে এখনকার যারা তরুণ কবিরা পরবর্তীকালে, তারা তাদের কাব্য ভাষা, তাদের কাব্য চেতনাকে পাল্টে নেওয়ার জন্য যারপনায় চেষ্টা করছেন, এবং সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু সফল হয়ে উঠছে। এখানে যে একটা বিষয়, শহীদ ভাই শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, বলুন বলুন বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ। যেমন আপনি যেটা বললেন যে একটা একটা বিষয়, আমাদের যে স্থানিক যে ব্যাপারগুলো, প্রত্যেকটা অঞ্চলের যে স্থানিক যে উপাদান, অঞ্চলের যে উপাদান, যেগুলো পুরোপুরি ক্ষেত্রে হয়তো কারো লেখায় হয়তো বাউলদের প্রসঙ্গ সেটা নাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা অঞ্চলের তার যে স্থানিক উপাদানগুলো অনেকের কবিতায় অনেকে সচেতনভাবে এখন ব্যবহার করছেন। পাশাপাশি আরেকটা ব্যাপার, আপনি ইদানিংকার কবিতা একটা বিষয় লক্ষ্য করবেন, যে আমাদের 80 এবং 90-এ বাংলাদেশ এবং
পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ মিলিয়ে এক ধরনের ভাষাগত একটা কাছাকাছি একটা নৈকট্য ছিল ৮০ এবং ৯০ এর। পরবর্তীকালের কবিতায় যারা সক্রিয় আছেন ৮০ এবং ৯০ এর এবং পাশাপাশি নতুন কবিতায় যারা আছেন, এরা কিন্তু পূর্ববঙ্গের যে পরিপ্রেক্ষিতটাকে একটু অন্যভাবে দেখার জন্য ভাষার ক্ষেত্রে, বিষয়ের ক্ষেত্রে একটা নতুন ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু সবাই এটা করে যাচ্ছেন। কতটুকু সফল হচ্ছেন, কতটুকু সফলতা অর্জন করতে পারবে সেটা হয়তো আমরা পরে জানতে পারবো। তার বিষয়গুলো কিন্তু অনেকে এই বিষয়টা আলাদাভাবে চিন্তা করার চেষ্টা করছেন। এখানে দু একটা দিক, একটা হলো একটু রাজনৈতিক একটা দিক আছে এখানে, একটা গোষ্ঠী এখানে সক্রিয় আছেন, সেটাকে আমি এই আমরা পছন্দ করতে পারি বা না করতে পারি এটা ভিন্ন বিষয়। কিন্তু তাদের এই জায়গাটা হলো যে আমরা পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গের এই বিষয়গুলোকে আমরা একটু ভিন্ন একটা জায়গা থেকে আমাদের সাহিত্যের, আমাদের পটভূমি হিসেবে আমরা কেন গ্রহণ করতে আমরা পারবো না, সেই প্রশ্নগুলো সামনে নিয়ে আসছেন। ভাষা বিষয় উভয় ক্ষেত্রে আমি সেটা বলছি। সেই জায়গা থেকে হয়তো যারা এই প্রসঙ্গগুলো পছন্দ করেন আর না করেন, নতুন কবিরা যারা এখনকার এই মুহূর্তে যারা কবিতা লিখছেন, তারা ৮০, ৯০ এর হতে পারেন, ০ দশকের হতে পারেন, অথবা এর পরবর্তী দশকের হতে পারেন। আপনারা লক্ষ্য করবেন যে আপনি লক্ষ্য করেছেন তারা কিন্তু একটা অন্যরকমের একটা ভাষা নিয়ে কিন্তু তারা রীতিমতো লড়াই করছেন, এবং এমনকি এই আমাদের নানা মাধ্যমে, বিশেষ করে আমাদের এই ফেসবুকেও সেখানে তার একটা অনেক সময় আমরা লক্ষ্য করি যে অনেক সময় তার নিয়ে একটা লড়াইও চলে, একটা ঝগড়াও চলছে পারস্পরিক। তা থেকে আমরা একটা বিষয় অনুমান করতে পারি যে আসলে কবিতার ভাষা এবং বিষয় এই সমস্ত কিছু নিয়ে একটা নতুন ধরনের একটা পরিবর্তনের ইঙ্গিত কিন্তু আসতেছে, আমরা সেটা হয়তো লক্ষ্য করব। এই গত দুদিন আগে আমাদের একটু অগ্রজ বন্ধু সরকার মাসুদ একটা বিষয়ে তার ফেসবুকে তিনি লিখলেন যে কবিতাগুলো, এখনকার যে কবিতাগুলো লেখা হচ্ছে সেগুলো কোনো, তার মধ্যে কোনো ভাষাগত বা কোনো ধরনের অভিব্যক্তি খুঁজে পাচ্ছি না। একটা বিষয় লক্ষ্য করবেন যে অর্থাৎ আগের একটু সচেতনভাবে যে কাব্য চর্চার যে একটা বিষয়, এই বিষয়টাকে এখনকার কবিরা যারা নতুন, যারা এই সচেতনতাটাকে তারা একটু অস্বীকার করতে চাচ্ছেন অন্য একটা জায়গায়। আমি জানি না এই অস্বীকার করার মধ্যে আর আরেক ধরনের কোন সচেতনতার দিকে তাদের কোনো আগ্রহ তৈরি হচ্ছে না, একটা ভিন্ন বিষয়। কিন্তু আমার মনে হয় এক ধরনের পরিবর্তনের একটা ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। কিন্তু যে বিষয় হলো, এটাকে আমরা কতটুকু সফল এখনকার কবিরা হবেন বা কতটুকু সফলতা অর্জন করতে পারবেন কিনা সে সমস্ত আরো পরে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু একটা পরিবর্তনের ধারাটা কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং সেটা পুরোটাই যার যার এই যে তার এই যার যার ভূমি, জায়গা, যার যার আঞ্চলিক এই পটভূমি বা নিজের দেশের, নিজের রাজনৈতিক পরিপ্রেক্ষিত, নিজের সামাজিক পরিপ্রেক্ষিত, এই সমস্ত বিষয় কিন্তু এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অর্থাৎ শুধু মনোজাগতিক যে ব্যাপার যেগুলো আছে সেই বিষয়গুলো কিন্তু এখনকার কবিতায় আমার মনে হচ্ছে এখনকার কবিরা যারা এত গুরুত্ব দিতে চাচ্ছেন। তাই আপনি যে প্রসঙ্গটা বলছেন যে এইরকম একটা বিশেষ চিন্তা থেকে, বিশেষ জায়গা থেকে, একটা বড় পরিপ্রেক্ষিত থেকে, সামগ্রিক জায়গা থেকে কবিতা চর্চার ক্ষেত্রে মানে এখনকার কবিরা সক্রিয় কিনা, সেই প্রসঙ্গে আমি এই কথাগুলো বললাম। আমার একটা জায়গায় আমার একটু অসুবিধা হয় সেই কবিতাগুলোর ক্ষেত্রে, বা যারা কবিতা লিখছেন সেই জায়গার সমস্যাটা হলো যে অনেক ক্ষেত্রে যে তাদের কিছু ঘাটতি লক্ষ্য করা যায়। সেই ঘাটতিটা হলো আমাদের দীর্ঘদিনের যে কবিতা ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে অনেকে ভালোভাবে আয়ত্তের মধ্যে না এনে বা বিবেচনায় না এনে অনেকেই সরাসরি কাব্যচর্চার সঙ্গে যুক্ত হচ্ছেন, যারা হয়তো 10 বছর 15 বছর হয়ে গেছে। আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা চিন্তা করতে পারি, নতুন ধরনের কাব্য ভাষা, নতুন ধরনের কাব্য বিষয় নিয়ে আসতে পারি, কিন্তু আমার দীর্ঘদিনের এই ইতিহাসের সেই জায়গা থেকে ভারতচন্দ্র কি কাজ করেছেন, মধুসূদন কি কাজগুলো করেছেন, সেই পরিপ্রেক্ষিতের বাইরে গিয়ে কিন্তু আমি লিখতে পারবো না। লিখতে গেলে সেটা তার মধ্যে অনেক ধরনের কিন্তু ফাঁকি তৈরি হবে। সেই জায়গাগুলো আমার একটু বলবার বিষয়। আমি জানি না এই বিষয়গুলো হয়তো আপনাকেও বিভিন্ন, আপনি
যেহেতু নিজে এই একজন সমালোচক, এইসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেন, হয়তো আপনার চোখে সেগুলো পরে থাকবে। শোনা যাচ্ছে শহীদুল ভাই? শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার আসলে খুবই মূল্যবান আমরা কথা শুনছিলাম, কিন্তু বিঘ্নতার কারণে আমরা আসলে হ্যাঁ, আমরা খুব একটা ভালো পরিবেশ তৈরি করতে পারলাম না। হ্যালো? হুম, আসলে এই একটু বোধহয় নেটওয়ার্কের সমস্যা। আসলে হ্যাঁ, এগুলো নেটওয়ার্কে আসলে অনেক প্রবলেম করলো। হুম, হ্যাঁ, আসলে আমরা আসলে আর একদিন আমাদের বসতে হবে। তার কারণ যেটি ব্যাপার সেটি হচ্ছে যে আমাদের অনেক মূল্যবান কথা আমরা শুনছিলাম, এবং আমি একটা বিশ্বাস করি সেটা এরকম যে মোস্তাক আহমেদ আমাদের দীর্ঘদিনের যে কবিতা চর্চা এবং তার লেখালেখির যে পরিশ্রম এবং বিভিন্ন ভাবে তিনি অনেক জিনিসকে আমাদের সামনে তুলে নিয়ে আসছেন, এবং এটা একটা জাতীয় কাজ তিনি করছেন, আমি অবশ্যই সেটা বলবো। এত বড় কাজ করছেন যে বিশেষ করে বাউলদের জন্ম বৃত্তান্ত জীবন থেকে শুরু করে নতুন নতুন বাউলদের তিনি তুলে নিয়ে আসছেন আমাদের সামনে, তাদের তত্ত্ব, তাদের ভেদ দর্শন, মারেফতি দর্শন, বিভিন্ন দর্শন নিয়ে তিনি আমাদের বই পুস্তক অনেক লিখেছেন, অনেক এডিটিং তার আছে। এবং এই সাথে সাথে আমরা জানি যে তিনি আসলে এটাকেই তার মানে কবিতা চর্চার একটা হাতিয়ারও বটে। কবিতা চর্চার হাতিয়ার হিসেবে তিনি এই বাউলের চিন্তা চেতনাটাকে গ্রহণ করেছেন, এবং সেখানে আমরা দেখতে পাই যে কোনো তত্ত্ব আর তত্ত্ব থাকছে না, তত্ত্বকে তিনি আসলে তার কবিতার মধ্যে অ্যাকোমোডেট করছেন তার মতো করে। ফলে যে রেনোভেশন, সেই রেনোভেশনের জায়গাটা অত্যন্ত চমৎকার একটা জায়গায় দাঁড়িয়েছে, এবং এটা একটু ডিফারেন্ট। আমি এটা কনফার্ম বলতে পারি যে আমরা যদি বলি যে মুস্তাকদিন, যদি আমরা দর্শক বিচারটা বিশ্বাস করি না, কিংবা দর্শকের ভাবে ওভাবে কবিতাকে বা কবিকে বিচারও করা যায় না, কিন্তু একটা সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি যে 90 দশক থেকে মুস্তাকদিন যেভাবে কবিতার চর্চা করছেন এবং কবিতার মধ্যে যে সমস্ত ম্যাটার, যে সমস্ত উপাদান, মোটিভ, এগুলো তিনি যুক্ত করছেন, সেটি আমাদের ভাটি বাংলার যে প্রকৃতি, নিসর্গ, সেখানকার যে নদী, সেখানকার যে বাউল তত্ত্ব, সেখানকার যে বাউল মত, সেটাকে তিনি অ্যাকোমোডেট করছেন। এবং সেটা শুধু নিজেই নয়, উনি আসলে পাশাপাশি অন্যান্য দিকেও কিন্তু দেখছেন। এবং আমরা যেটা বলেছিলাম যে কাজী আব্দুল ওদুদের যে তত্ত্ব থিওরি বা কাজী আব্দুল ওদুদের যে লেখালেখি, সেই লেখালেখিটাও কিন্তু তার একটা মননশীলতার জায়গা তৈরি করেছে, এবং সেখান থেকেও তিনি রস আহরণ করেছেন। এবং এখানে আমাদের একটা শেখার বিষয় এবং জানার বিষয় যে আসলে কবিতার চর্চা করলে যে কতমুখী পড়াশোনার দরকার পড়ে, এবং কত দিকে একটু নজর দেওয়ার, খেয়াল করার ব্যাপার থাকে, এবং কোনোটাই যে কন্ট্রাডিক্টরি নয়, সবটাই যে অ্যাকোমোডেট করা যায়, সবটাই যে মানে একটা কেন্দ্র করা যায়, সেটি কবিতা। তার একটা দৃষ্টান্ত মুস্তাক আহমেদ। তা আমি
আসলে আমরা এই যে আড্ডাটা শুরু করেছিলাম, শুরু থেকেই আমরা একটু বিঘ্নতার মধ্যে মানে আছি আর কি। এখনো আমরা আমরা সবাই একটু বিরক্ত হচ্ছেন, সুতরাং আমরা এটাকে একটু শেষ করি আজকে। পরে কোনো একদিন আবার হয়তো সময় সুযোগ মতো আমরা আবার একটু বসবো। আমার মনে হয় যে অনেকটা অলরেডি 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে আমাদের এই যাওয়া আসার ইয়েতে। আর যে কথাগুলো আমরা বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি সেই কথাগুলোর সূত্র ধরে আমরা সামনের দিনে আবার কোনোদিন হয়তো বসবো এবং এগুলো বিষয়কে আরো একটু ডিটেইল করার আমরা চেষ্টা করব। আমি মুস্তাক দিনকে আর কিছু বলার জন্য দর্শকদের উদ্দেশ্যে এবং তার লেখালেখি সম্পর্কে আমরা যদি আর কিছু শুনি, তাহলে শুনে আমরা মনে হয় আজকে একটু শেষ করি, তার কারণ অনেকটা সময় হয়ে গেছে আর আমাদের নেটওয়ার্ক ডিস্টার্ব করছে ব্যাপকভাবে। ধন্যবাদ জানাই শহীদ ইকবাল ভাই, আপনি আজকের এই বিশেষ করে আলোচনায় আমাকে যুক্ত করার জন্য। পাশাপাশি আজকে যারা আমাদের এই আলোচনা শুনলেন, আমি একেবারেই নিশ্চিত যে সবাই অত্যন্ত বিরক্ত হয়েছেন, কারণ প্রথম থেকেই আমার ডিভাইসের এই সমস্যা হতে শুরু করেছে। আমার মনে হয় কথাগুলো এই মানে একটার সঙ্গে যে দূরত্ব এত কাছাকাছি সময় আমাদের নেটওয়ার্কটা ঝামেলা করেছে, এগুলো যুক্ত করাই একটা কথার সঙ্গে কিছু সময় পরবর্তী করার সঙ্গে এগুলো রিলেট করা খুব কঠিন হবে। নিশ্চিত বিরক্ত হয়েছেন, আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, আমি সে কারণে লজ্জিত। আর আমার আজকে আপনার প্রশ্নের সূত্র ধরে আমি যে কথাগুলো বলেছি সেগুলো হয়তো আমার মনে হয় খুব একটা যে সামগ্রিকভাবে আমি সুন্দরভাবে যেটা বক্তব্য উপস্থাপন করতে পেরেছি সেটা আমি বলতে পারবো না। এ কারণে তার প্রধান কারণ আমি আপনার অনেক প্রশ্ন আসলে মাঝে মধ্যে বুঝতে পেরেছি, মাঝে মধ্যে বুঝতে পারিনি, সেটাও হয়েছে। অনেকটা অনুমানের উপর ভিত্তি করে কিছু কথাবার্তা হয়েছে। যাই হোক, এটা আর আমি আসলে একেবারেই প্রযুক্তি মানে প্রযুক্তি এই সমস্ত অনেক বিষয় সম্পর্কে আমি এখনো অবহিত না, যে কারণে বারবার এই সমস্যাটা হয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই এখানে, যে আপনি যে কথাগুলো এখানে উপস্থাপন করতে চেয়েছেন সেগুলোর সূত্রে প্রথম দিকে আমি যে কথাগুলো বলেছি সেগুলো অনেক ক্ষেত্রেই আমার একটু স্বভাবের বাইরে গিয়ে নিজের কবিতা সম্পর্কে কিছু কথাবার্তা আমি বলেছি, সেটা হয়তো এভাবে বলা উচিত হয় নাই, যে নিজের কিন্তু একটা আসলে আমাদের মানে শেষ করাটাও কঠিন হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। হুম হুম বলুন বলুন। অর্থাৎ সেই প্রসঙ্গ সূত্র ধরার কারণে সে কথাগুলো বলতে হয়েছে, কারণ একজন লেখক তার নিজের কাজে তিনি কি করেছেন বা কি করতে পেরেছেন সেগুলো চিহ্নিত করার দায়িত্ব কিন্তু তার নিজের না। যাই হোক, প্রসঙ্গের কারণে সেগুলো আমি বলেছি, এবং পাশাপাশি আমার যে মননশীল যে কাজগুলো, যেগুলো যে আমার আগ্রহের জায়গাগুলোকে নিয়ে আপনি আলাদাভাবে বিশেষভাবে খেয়াল করেছেন, এবং এগুলো নিয়ে যে কিছু কথাবার্তা উঠে এসেছে সেই কথাগুলো হয়তো আরো সুন্দরভাবে বলা যেত যদি আপনার কথাগুলো আমি শুনতে পেতাম। তাই এই মুহূর্তে আমি যারা কথাগুলো শুনেছেন সবাইকে সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি। সবাইকে আমি শুভরাত্রি। না ধন্যবাদ। আসলে মোস্তাক আহমদ দিন যেটি বিশেষ সেটি উনি যেটা বলেছেন সেটা সবকিছুর সাথে আমি একমত নই। কিছু কিছু ক্ষেত্রে আমার তো আগ্রহ থাকতেই পারে যে মোস্তাক দিন তিনি কিভাবে লিখছেন কিংবা তার লেখালেখির যে চর্চার জায়গাটা সেটা আমরা তার কাছ থেকে একটু তো শুনতেই পারি। তার যে চাপনটা কিংবা তার উদযাপন সেটা আমরা তো শুনতেই পারি। হয়তো উনি আসলে নিজের কবিতা নিজেরটা নিজে বলতে গিয়ে হয়তো উনি একটু এম্বারেসড হয়েছেন কিংবা মনে করছেন যে আসলে এটা তো আসলে যারা রিসার্চার আছে গবেষক আছে তারাই তাদের কথাটা বলবেন। হ্যাঁ, এটা অনেকটা নিশ্চয়ই ঠিকই আছে, কিন্তু তারপরেও যে ব্যাপারটি সেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে আসলে আমরা একটা আড্ডার আয়োজন করেছি, সেই আড্ডাটা খুব সাকসেসফুলি খুব এনজয়িং হওয়ার কথা ছিল এবং আমি জানি যে মোস্তাক দিনের যে লেখাপড়া যে
কাজকর্মের যে পরিধি, তাতে করে আমরা অনেক দূর এটা মানে আলোচনা আড্ডার সুযোগ আছে। সেটা আজকে একটু নানাভাবে বিঘ্নতার মধ্যে পড়েছি আমরা। আমি দর্শক শ্রোতাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং দিন ভাইয়ের কাছেও একটু ক্ষমা চাচ্ছি যে আপনিও একটু সেভাবে জিনিসটা নেবেন। আসলে আমরা আসলে ঠিক মতো মানে ইন্টারাকশনটা হলো না। আমি মানে আপনার কাছেও দুঃখিত এবং লজ্জিত, দর্শকদের কাছেও মানে ঠিক একইভাবেই লজ্জিত যে আসলে আমরা যেভাবে আলোচনাটা আড্ডাটা আনতে চেয়েছি সেভাবে করতে পারলাম না। নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটা সময় এটা হবে, এবং এরকম একজন মানুষের সঙ্গে আড্ডা দেয়া এবং পাঠকদের দর্শকদের সামনে নিয়ে এসে এটা আমাদের সবারই লাভ। এটা আমরা জানি যে উনি ওনার যে চিন্তার চর্চার জায়গাটা, ওনার যে ক্ষেত্র, বিশেষ করে এই সিলেট অঞ্চলের বাউলদের নিয়ে যে তিনি কাজ করছেন, নতুন নতুন বাউলদের তত্ত্ব নিয়ে আমাদের সামনে আসছেন, এবং তার অনেক বই পুস্তক লেখালেখির মধ্যে তিনি আছেন। এটা চরম একটা ধৈর্যের ব্যাপার, এবং অনেক শ্রম দিয়ে তিনি কাজগুলো করছেন, এবং সেই কাজটাকে তিনি আসলে ব্যক্তি জীবন লেখাপড়ার থেকে বিচ্ছিন্ন মনে করছেন না, সবটার সাথেই অ্যাটাচ করে, সবটার সাথে যুক্ত করে। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আধুনিক জীবনযাপনের সাথে কাজী আব্দুল ওদুদ বাউল তত্ত্ব, আবার নিজের কবিতা, আমরা যদি এই তিনটা জায়গায় যদি খুব সিম্পলি চক আউট করি, তাহলে আমরা দেখবো যে উনি কিন্তু এই যে অ্যাকোমোডেট করার জায়গাটা, এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয়। এবং এটা আমাদের যে কাব্য চর্চা, বাংলাদেশের যে যে কবিতার চর্চা, সেখানে মুস্তাকদিন নিঃসন্দেহে একটা আলাদা একটা জায়গা তৈরি করে নিচ্ছেন তার মতো করে। আমরা তার তাকে শুভেচ্ছা জানাই। তার লেখালেখি সামনের দিনে আমরা নিশ্চয়ই আরো পাবো, আরো দেখবো, আরো সমৃদ্ধ হব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মুস্তাকদিন, কবি মুস্তাকদিন আমাদের বন্ধু, তাকে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। নিশ্চয়ই কোনো সময় দেখা হবে, এবং সম্মুখে শান্তি পারাবার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং মানে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন আমাদের সঙ্গে, এবং সে থাকাটা যাওয়া আসা এরকম আর কি। এবং অনেক কথা আমিও শুনতে পারিনি তার, এবং আপনারাও আমাদের অনেক কথা শুনতে পারেননি। এটা নিশ্চয়ই অন্য কোনো সময় আমরা পুষিয়ে দেবো আশা করছি। সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি শুভেচ্ছা রইল। ধন্যবাদ দিন ভাই। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ শহীদুল ভাই। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই দেখা হবে আবার। হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।